তোমাদের জেনপার পরীক্ষা হলো কদিন আগে। তারই কোশ্চেন গুলো সলিউশন আমি করছি। অনেক স্টুডেন্টই আমাকে করার বলছিল কোশ্চেন গুলোর অ্যান্সার কি হবে, তো আমি ভাবলাম যে এটা ভিডিওতে বলে দিলে বেটার হবে বোধহয়। তাই আজকে ভিডিওটা তোমাদের করছি জেনপার যে এক্সামটা হলো কিছুদিন আগে, সেই এক্সামের অ্যান্সার। প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে যেটা, M1 এবং M2 ভরের দুটি গ্রহ যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাদের বেগের অনুপাত কোন সম্পর্কটি সঠিক হবে? তো তোমরা জানোই যে বেগ গ্রহের যে মাস আছে তার উপরে, উপগ্রহের যে মাস আছে তার উপরে নির্ভর করে না, এবং সেটা হয় √G ক্যাপিটাল M বাই R, যেখানে এমটা হচ্ছে যার চারিদিকে ওই গ্রহটা ঘুরছে তার মাস। এবং সেখান থেকে যদি বলি তুলনা করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেটা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√R। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে যেটা বলে দিয়েছে ওরা যে R1 গ্রেটার দেন R2, তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে যার রেডিয়াস বেশি হবে তার ভেলোসিটি কি হবে, কম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে V1 লেস দেন V2। তার মানে এখান থেকে আমি বলতে গেলে তার অ্যান্সার হচ্ছে আমার, ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডি নম্বরটা। আচ্ছা, তোমাদের কোশ্চিন কোড আলাদা আলাদা হবে, তো তোমরা সেই অনুযায়ী কোশ্চিন গুলো থেকে মিলিয়ে নেবে সেটা। আচ্ছা, 2 নম্বর কোশ্চিনটা যেটা বলা আছে সেটা দেখো। 2 নম্বর কোশ্চিনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চিনটা যেটা বলছে ওরা যে যদি আলফা বিটা গামা কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। তোমরা এটা জানোই, আলফা ক্লাস 10ই পড়েছো এটা, আলফা বিটা ইস টু গামা ইজিক্যাল টু হয় 1:3, সরি 1:2:3। তাহলে এটা করতে গেলে আমার অ্যান্সার পেয়ে যাচ্ছে যেটা, সেটা দেখো। তাহলে এখানে অ্যান্সার যেটা পাচ্ছি 1:2:3, তার মানে হচ্ছে সি নম্বরটা। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে। 3 নম্বর কোশ্চেনে বলেছে কোনো আদর্শ এক পরমাণু গ্যাসের অণুর স্বাতন্ত্র সংখ্যা কত হবে। তাহলে অণুর স্বাতন্ত্র সংখ্যা মানে হয়ে যাচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটাকে বলি, সেটা হয়ে যাচ্ছে আমাদের F ইজিক্যাল টু 3 n মাইনাস m, যেখানে এমটা হচ্ছে নাম্বার অফ বন্ড আর এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম। তাহলে এখানে 3, একটা অ্যাটম আছে, তাহলে 1, নাম্বার অফ বন্ড হবে না, তাহলে সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করছি আমরা 3, তাহলে এর স্বাতন্ত্র সংখ্যা হয়ে যাচ্ছে আমার 3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 3 যদি বলি, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা। তারপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে। 4 নম্বরটা কোশ্চেনটা যেটা বলেছে যে দুটি কণার ভর m ও 4m এবং তাদের গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1, এবং কণা দুটির ভরবেগের অনুপাত কত হবে। তাহলে এখানে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক আমাদের লিখতে হবে। তাহলে এই সম্পর্কটা তোমরা জানোই অনেকেই। সেটা হচ্ছে তোমার E ইজিক্যাল টু P² বাই 2m, যেখানে পিটা হচ্ছে আম, ভরবেগ এবং ইটা হচ্ছে গতিশক্তি এবং এমটা হচ্ছে ভর। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা সরাসরি এটা লিখতে পারি E1/E2, যেহেতু কি বলছে ভরবেগের সমানুপাতিক, তাহলে P1/P2 তার হোলি স্কোয়ার, আর এটার ব্যস্তানুপাতিক তাহলে হবে M2/M1। ভ্যালু পুট করো। এখানে গতিশক্তির অনুপাত কত বলেছে, গতিশক্তির অনুপাত বলেছে 2:1, মানে 2/1 ইকুয়ালস টু, কণা দুটির ভরের অনুপাত বলেছে, গতিশক্তি ভরবেগের বের করতে বলেছে, তাহলে P1/P2 তার হোলি স্কোয়ার। ভর কত আছে, একটা আছে m, একটা আছে 4m, তাহলে হচ্ছে 2m এর ভর হচ্ছে 4m, আর এটার ভর হচ্ছে আমার m। তাহলে এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকে 2 কেটে যাচ্ছে, 2 থাকছে তাহলে একটা। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 2টা নিচে আসবে, তাহলে P1/P2 ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি আমরা 1/√2। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি নাম্বারটা। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার বি। তোমাদের কোশ্চেন সেট আলাদা থাকবে, তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো মিলিয়ে করে নেবে। আচ্ছা, তারপর 2 নম্বর পেজ যেটা আছে সেটাতে কি বলা আছে দেখো। 2 নম্বরটাতে যেটা বলা আছে, 2 নম্বর যেটা আছে কোশ্চেন, সেটাতে কি বলছে দেখো। একটি m ভরের এবং q আধান যুক্ত কণাকে স্থির অবস্থা থেকে e মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো। অভিকর্ষের প্রভাব অপেক্ষা করলে t সময় পরে কণাটির গতিশক্তি কত হবে। তাহলে প্রথম বের করো ত্বরণ। তাহলে ত্বরণ যদি বের করি, ফোর্স যদি বের করি, তাহলে ফোর্স হয়ে যাচ্ছে আমার, বা ত্বরণ বের করো যেটা ইচ্ছা।
তাহলে আমার ত্বরণের ভ্যালু যদি আমি বের করি তাহলে হচ্ছে ফোর্স, সেটা হচ্ছে কিউ ইন্টু ই বাই এম, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে আমাকে টি সময় পরে বেগ বের করে নাও, তাহলে হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ ইন্টু টি। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমার এর ভ্যালু জানি, ইউ এর ইনিশিয়ালি কি ছিল, পার্টিকেলটা ছিল স্থির অবস্থায় ছিল, তাহলে এখান থেকে আমি যদি ভি বের করি তাহলে ভি ইজ ইকাল টু জিরো প্লাস এর ভ্যালু হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে বেগ পেয়ে গেলাম, তাহলে গতিশক্তি হয়ে যাচ্ছে আমার, গতিশক্তি ই ইজ ইকাল টু হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ভ্যালু পুট করো, হাফ ইন্টু এম, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কাটলে ভ্যালু পেয়ে যাচ্ছে, যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে এটা খুঁজো, হাফ নিচে থাকবে একটা এম এবং হাফ থাকবে এবং সেটা হচ্ছে টি স্কোয়ার এম, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ নাম্বারটা। তাহলে এটার অ্যান্সার আমরা পাচ্ছি এ। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, C1 এবং C2 মানে দুটি ধারকের শ্রেণী সমবায়ে দুই প্রান্তের মধ্যে ভি বিভব প্রয়োগ প্রয়োগ করা হলো, যদি C1 এবং C2 প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ যথাক্রমে V1 এবং V2 হয়, তবে V1 V2 এর মধ্যে সম্পর্ক কি হবে? তো এক্ষেত্রে যে সম্পর্কটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে, আমরা কি জানি যে কি বলছে, বিভব যত কথা V1 V2 মান কত হবে, তাহলে আমরা জানি V ইজ ইকাল টু কিউ বাই সি হয়, এবং শ্রেণী সমবায় যদি দুটো ধারককে যুক্ত করা থাকে তাহলে সেক্ষেত্রে আধানের মান সব ধারকের ক্ষেত্রে সমান থাকে, তাহলে এখান থেকে আমরা ভাবতে পারি যে ভি ভ্যারিয়াস অন বাই সি। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি যে V1/V2 ইকুয়ালস টু V1/V2 উল্টে যাবে, তাহলে হয়ে যাবে আমার C2/C1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে C2/C1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার বি নম্বরটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার বি। আচ্ছা, তারপরটা কি বলেছে, তারপরে প্রবলেমটা যেটা বলছে সেটা বলছে যে একই ভরে দুটি গোলক এম ও এ এবং বি নেওয়া হলো এবং তাদের পরিমাপে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক, আচ্ছা তাদের পরিমাণে, তাদের একই পরিমাণে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক আধান আহিত করা হলো, তাহলে এ এর ভর বি এর ভর অপেক্ষা বেশি হবে, বি এর ভর এ থেকে কম হবে। আচ্ছা, যদি ধনাত্মক আধানে একটা গোলককে আহিত করা হয়, একটা গোলক এটা যদি বলি, সে গোলককে ধনাত্মক আধানে আহিত করা মানে এখান থেকে ইলেকট্রন আমরা বাইরে বের করে নিয়েছি, ইলেকট্রনের একটা ভর আছে, তাহলে ইলেকট্রন বাইরে বের করে নিলে এর ভর কি হবে, কমে যাবে। তাহলে যেহেতু আমি বলছি, এবং যেটা ঋণাত্মক আধানে আহিত হবে তার সে যেহেতু তার মধ্যে ইলেকট্রন এসে ঢুকবে, তাহলে ইলেকট্রন যেহেতু ঢুকছে তার মধ্যে এর ভর আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যেটা ঋণাত্মক আধানে আহিত আছে সেটার ভর বেশি হবে এবং যেটা ধনাত্মক আধানে আহিত আছে সেটার ভর কম হবে। তাহলে এখানে এটা বলছে, এই গোলকটা বলছে কোন আধানে আহিত আছে, এই গোলকটা বলছে ধনাত্মক, তাহলে এই গোলকটার ভর কি হবে, কম হবে। তাহলে এ গোলকের ভর কম এবং বি গোলকের ভর বেশি, তাহলে অপশন খুঁজো, এ এর ভর বি এর ভর থেকে কম হবে, তাহলে এটা হচ্ছে আমার সি নম্বরটা, এ এর ভর বি এর ভর থেকে কম হবে, তাহলে এটার অ্যান্সার আমার হয়েছে সি নম্বরটা। আচ্ছা, তারপরের পেজটা যাওয়া যাক। তারপরের পেজে কি আছে দেখো, তারপরের পেজে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলেছে কি, যে আর রোধ বিশিষ্ট একটি সুষম চোঙাকৃতি তারের দৈর্ঘ্য বরাবর সমানভাবে চেপে দেওয়া হলো, এর ফলে আকৃতি ও ঘনত্বের কোনো পরিবর্তন ছাড়াই তারটির ব্যাসার্ধ প্রাথমিক ব্যাসার্ধের n গুণ হলো, সেক্ষেত্রে তারটির অন্তিম রোধ কত হবে? তার মানে ব্যাস, এটা তোমাদের ক্লাসে আমি করিয়েছি, অনেকে যে আমার কাছে পড়ো তাদেরকে আমি করিয়েছিলাম, যে যদি আমি দৈর্ঘ্যে কোনো একটা তারকে টেনে দৈর্ঘ্যে n গুণ বাড়াই তাহলে তার রোধ হয়ে যায় n স্কোয়ার ইন্টু আর হয়, দৈর্ঘ্য বাড়ালে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়, কিন্তু এখানে বলেছে চেপে যেহেতু ছোট করেছি তাহলে সেক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্ষেত্রে রোধের মান কি হয়ে যাবে, সেক্ষেত্রে যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে তার মানে রোধের মান হ্রাস পাবে, তাহলে এখানে হয়ে যাবে আমার আর বাই এন স্কোয়ার। তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে আমার এ নাম্বারটা, সরাসরি আমি করিয়ে দিলাম, পুরো ডিটেলস আমি ভেঙে করালাম না, যারা আমার কাছে পড়েছো তারা নিজে থেকে করে নিতে পারবে। আচ্ছা, তারপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 9 নম্বর কোশ্চেনে বলেছে কিউ রোধাঙ্ক বিশিষ্ট পদার্থের একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ যদি স্থির থাকে, তবে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ শক্তির পরিমাণ কি হবে? তাহলে বিভব প্রভেদ স্থির আছে, তাহলে মানে আমরা কোনটা সূত্র ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর যেটা আছে সেটা ইউজ করবো, যেহেতু বিভব প্রভেদ আমার স্থির আছে। এবার এখান থেকে যদি আমি ভাঙা সেটা, তাহলে ভি স্কোয়ার আর হচ্ছে রো এল বাই এ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু বিভব প্রভেদ স্থির, তার মানে এখান থেকে বলতে পারি পি ভ্যারিয়াস অন বাই রো, তাহলে মনে হচ্ছে অন বাই রো, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা।
তাহলে এটা অ্যান্সার হচ্ছে, অপশন হচ্ছে আমার সি। আচ্ছা, তারপরে কি বলেছে, এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি চৌম্বক দ্বিমেরুর অক্ষ বরাবর কেন্দ্র থেকে ডি দূরত্বে চুম্বক প্রাবল্য কত হবে? তাহলে অক্ষ বরাবর ডি বিন্দুতে চুম্বক প্রাবল্য কত হবে, তো এটা সরাসরি তোমরা সূত্র জানো। সেক্ষেত্রে সূত্রের ভ্যালু হয়, যেহেতু অক্ষ বরাবর আছে তাহলে টুটা থাকবে না ওপরে, তাহলে এক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে, এটা ফর্মুলা তোমরা সরাসরি জানো, যে একটা হয় অক্ষর উপরে হয়, আর এখানে কি চেয়েছে, সরি, যে এম চুম্বক ভ্রামক বিশিষ্ট একটি চুম্বক দ্বিমেরুর অক্ষ বরাবর কেন্দ্র থেকে ডি দূরত্বে আছে, অক্ষ বরাবর চেয়েছে, তাহলে অক্ষ বরাবর মানে এটা হচ্ছে, এটা যদি চুম্বক দ্বিমেরু বলি তাহলে এর অক্ষ বরাবর, তার মানে এখানে চাইছে। তাহলে এখানে থাকলে টু ফ্যাক্টরটা হবে, আমি ভেবেছিলাম যে সমদ্বিখণ্ডকের উপর, তাহলে সেক্ষেত্রে টু ফ্যাক্টর থাকে না। তাহলে এক্ষেত্রে চুম্বক ভ্রামকের ভ্যালু হয়ে যায় μ0/4 পাই। ডিস্টেন্স যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 2m/d³ নিই, যেহেতু তার ডিস্টেন্স d। তাহলে এখানে যদি আমি দেখতে দেখতে চাই, তাহলে তার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার μ0/4 পাই 2m/d³, তার মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, তারপরে 11 নম্বর যেটা আছে সেটাতে কি বলছে আমাকে, প্রবলেমটাতে একটি ধাতব তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 16 সেকেন্ড এ এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রার মান কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে সেটা দেখি করা যাক। তাহলে আমাকে বলছে যে টাইমটা কত বলছে, টাইমটা বলছে আমার 16 সেকেন্ড, এবং ইলেকট্রনের সংখ্যা n ইজিক্যাল টু বলছে 3 × 10⁻20। তাহলে এখানে আমাকে বের করতে প্রবাহ মাত্রার মান কত হবে, তাহলে I ইজিক্যাল টু আমার হয়েছে Q/T। এখানে Q এর ভ্যালু হচ্ছে n × E/T, যেহেতু চার্জ ক্যারি করছে ইলেকট্রন। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়েছি, n এর ভ্যালু হচ্ছে তোমার 3 × 10⁻20, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 বাই টি, টাইমের ভ্যালু হচ্ছে আমার 16। তাহলে এখানে যদি আমি এর থেকে এটা কাটি, তাহলে এখানে নিচে থাকছে আমার 10 থাকছে। আচ্ছা, এটা যদি উপরে যায় তাহলে হয়ে যাচ্ছে 10⁻৯, তাহলে এটা কেটে যাবে, 19 কেটে যাবে, তাহলে আমার থাকছে আমার এখানে 3। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, এটার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার নম্বর 4 নম্বর পেজে আসা যাক। 4 নম্বর পেজে 12 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে, 12 নম্বর কোশ্চেনটাতে বলছে যেটা, একটি বস্তু 3টি প্রতিবিম্ব পেতে হলে সমতল দর্পণের কত কোণে রাখতে হবে, সমতল দর্পণ কত কোণে রাখতে হবে সেটা বের করতে বলছে। তা আমরা জানি n = 360/θ হয়, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ ইমেজ, যদি nটা ওয়ার্ড হয় তবে। তাহলে এখানে যেহেতু আমাকে বলছে যে 3টি প্রতিবিম্ব, তাহলে মানে এখানে আমরা সরাসরি 3 ইউজ করে নিতে পারি, তাহলে 360/θ। তাহলে থিটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, θ = হচ্ছে 360/3, তার মানে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এখানে ক্রস চেকও করতে পারো যে আমি ঠিকঠাক করলাম কিনা। তাহলে 360/120 এটা করলে হচ্ছে আমরা ভ্যালু পাচ্ছি 3, এবং সেটা যেহেতু ওয়ার্ড তার মানে তার নাম্বার অফ ইমেজ ওটাই হবে। তাহলে এখান থেকে আমরা উত্তর হয়ে যাচ্ছে আমার এটার ক্ষেত্রে এ নাম্বারটা। আচ্ছা, তারপরে 13 নম্বর যে কোশ্চেনটা আছে, সে 13 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এত মিটার হলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? তো এর থেকে তো সোজা অঙ্ক হয় না, এটা ক্লাস 10 থেকে পড়ে এসছো। তাহলে ফোকাস দৈর্ঘ্য F = R/2 হয়, এখানে চেয়েছে কি, দর্পণের ফোকাস দৈর্ঘ্য এত হলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, তাহলে R হয়েছে 2 × F, তাহলে হয়েছে 2, F এর ভ্যালু হচ্ছে আমার, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 0.15, তাই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.30, মানে 0.30 মিটার। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ নাম্বারটা। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে 14 নম্বরটা দেখো কি বলেছে। 14 নম্বর যে প্রবলেমটা আছে সেটাতে আমাকে বলছে, উম, টি বেদ এবং এন প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের পাতের মধ্য দিয়ে একটি আলোক রশ্মি গমন করলো, শূন্য মাধ্যমে আলোর বেগ সি হয়, তবে পাতটির বেদ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কত সময় লাগবে, এটা তোমার অপটিক্যাল পাথ যারা পড়েছো আমার কাছে তারা তো সরাসরি পারবে করতে, কিন্তু ভেঙে করিয়ে দিচ্ছি আমি। এটা 14 নম্বরটা কি বলছে দেখো,
বেদ হচ্ছে টি, তাহলে সময়, প্রয়োজনীয় সময় টি যদি বলি, আচ্ছা এটা গন্ডগোল পাকবে আবার, আচ্ছা এটা ক্যাপিটাল টি দিয়ে লিখছি, প্রয়োজনীয় সময় যেটা টি বলছি এটা ক্যাপিটাল টি দিয়ে লিখছি, কারণ ওই যে দুটো টি আবার গন্ডগোল পেকে যাবে। তাহলে প্রয়োজনীয় সময় ক্যাপিটাল টি বাই তাহলে ভি হয়ে যাবে, এখান থেকে আমি যদি ভ্যালু পুট করি তাহলে টি, আমি এখানে নিয়ে আসতে চাইছি কাকে, সিটাকে নিয়ে আসতে চাইছি। আমরা জানি মিউ প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু সি বাই ভি হয়, তাহলে ভি সমান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ভি সমান আমরা পেয়ে যাচ্ছি সি বাই মিউ। তাহলে এখানে ভ্যালুটা পুট করে দাও, তাহলে টি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি টি বাই সি বাই মিউ, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি টি মিউ বাই সি, তাহলে অপশন দেখো কোনটা মিলছে, টি মিউ বাই সি। তাহলে টি মিউ বাই সি, সরি এখানে মিউটাকে ওরা এন দিয়ে লিখেছে, মিউটাকে ওরা এন দিয়ে লিখেছে, তাহলে এখানে হয়ে যাবে আমার হয়ে যাবে টি এন বাই সি, তাহলে টি এন বাই সি, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার বি নম্বরটা। আচ্ছা, তারপর এটা 15 নম্বরটা কি বলেছে, 15 নম্বরটা বলছে শ্রেণী সমবায়ে এলসি আর বর্তনী অনুনাদ কালে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক নয় সেটা আমাকে বের করতে বলছে। এটা জন্য ফর্মুলা ছিল অনুনাদি কম্পাঙ্ক যেটা ছিল, সেটা ছিল এন ইজিক্যাল টু ছিল 1/2 পাই রুট ওভার এল সি। তাহলে যদি আমি ওমেগাতে যেতে যাই তাহলে এটা গুণ করে দাও, তাহলে ওমেগা ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি 1/√এল সি পেয়ে যাচ্ছি, এটা সম্পর্ক ঠিকই আছে। অন্যদের সঙ্গে সম্পর্ক ছিল এল ওমেগা ইজিক্যাল টু সি ওমেগা, তাহলে এটাও সম্পর্ক ঠিক আছে, তাহলে এ বি দুটোই ঠিক আছে। আর ওটাকে উল্টে দিয়ে দেওয়া হয়েছে, সরি এল ওমেগা সি ওমেগা না, এটা অ্যাকচুয়ালি এটা ছিল এক্স এল ইজিক্যাল টু এক্স সি ছিল, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এল এর ভ্যালু যেহেতু এল ওমেগা এবং এক্স এর ভ্যালু আছে 1/সি ওমেগা, তাহলে এটা ঠিকই আছে। এটাকে যেখানে সি নম্বরটা উল্টে দেওয়া হয়েছে, তার মানে আমার হচ্ছে ভুল হচ্ছে ডি নম্বরটা, তাহলে এখানে আমার যেটা ভুল সেটা হচ্ছে আমার ডি নম্বর কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা, এরপরের পেজে যাওয়া যাক। এরপরের পেজে কি বলা আছে দেখো, এরপরের পেজে বলা আছে 16 নম্বর পেজটা যেটা আছে, বলছে যেটা একটি প্রিজমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি এবং প্রতিসরাঙ্ক হচ্ছে √3 √3/2, সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কোণ, আচ্ছা তো এটা অনেক রকম উপায় করা যেতে পারে, আমি এখান থেকে করিয়ে দিচ্ছি সরাসরি। মিউ ইজিক্যাল টু সাইন ডেল এম প্লাস এ, যেটা হচ্ছে এটা হচ্ছে প্রিজমের কোণ, প্রিজম অ্যাঙ্গেল, সাইন, সরি গন্ডগোল হলো, তাহলে এটা হচ্ছে আমার সাইন ডেল এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। এবার এখানে প্রতিসরাঙ্কের ভ্যালু যেটা আছে সেটা ভ্যালু পুট করে, প্রতিসরাঙ্কের ভ্যালু কত বলেছে, √3 বাই, সরি পুরোটার উপরে রুট আছে, √3/2 ইজিক্যাল টু সাইন ডেল এম প্লাস 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 90/2 বাই সাইন 90/2, তা 90/2 মানে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে √3/2 ইজিক্যাল টু আমরা পাচ্ছি সাইন ডেল এম প্লাস 90/2, সাইন 90 এটা ভ্যালু আছে 1/√2। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে √2টা উপর দিকে চলে যাবে, দ্যাট মিনস আমার এটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা সাইন ডেল এম প্লাস 90/2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি √3/2 পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডেল এম প্লাস 90/2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমরা ডেল এম ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি 120 মাইনাস 90, তাহলে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমরা 30 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা ন্যূনতম চ্যুতি কোণের মান পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে আমার এটা ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে বলেছে কি 17 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে যে +2D ক্ষমতার একটি লেন্স -2D ক্ষমতার অপর একটি লেন্সের সংযোগে রাখা হলো, তাহলে সমবায়টির আচরণ নিচের কোনটির সাথে সমতুল্য হবে। তাহলে যারা লেন্সের সমবায় পড়েছো তারা তো জানো, এখান থেকে এটা খুব সোজা অঙ্ক, সেটা হচ্ছে তোমার পাওয়ার, ইকুইভ্যালেন্ট পাওয়ার, সেটা হচ্ছে P1 প্লাস P2 হয়। তাহলে একটা লেন্সের পাওয়ার বলেছে +2, একটা লেন্সের পাওয়ার বলেছে -1, তাহলে প্লাস অফ -1
যেটা বুঝতে পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি। প্লাস অফ -1, তাহলে এখান থেকে করলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1d। তাহলে ফোকাস, তাহলে 1/f ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/1, তাহলে এটা মিটার হয়ে আছে, তাহলে এটা হচ্ছে 1 মিটার। যেহেতু পজিটিভ আছে তার মানে সেটা হচ্ছে আমার উত্তর লেন্স হিসাবে কাজ করবে, তাহলে তার ফোকাল লেন্থ হবে 1 মিটার এবং সেটা উত্তর লেন্স হিসাবে কাজ করবে, তাহলে তার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নাম্বারটা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, 18 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, বায়ুর সাপেক্ষে কাঁচ ও কোয়ার্জের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত এত, তাহলে কাঁচের সাপেক্ষে কোয়ার্জের কত হবে, তাহলে এটা খুব সোজা অঙ্ক। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা যদি করি তাহলে ক্যালকুলেশনটা দেখে নাও। কি বলেছে, বায়ুর সাপেক্ষে কাঁচের, তাহলে তাহলে হচ্ছে আমার যেটা বায়ুর সাপেক্ষে কাঁচ, তাহলে মিউ জি এর ভ্যালু বলেছে আমার 3/2, এবং কোয়ার্জ, তাহলে মিউ কোয়ার্জ কিউ লিখে দিলাম সেটাকে, সেটার ভ্যালু পেয়েছে 12/5। কার চেয়েছে, তাহলে কাঁচের সাপেক্ষে কোয়ার্জের, তাহলে মিউ চাইছে আমাকে কোয়ার্জের চাইছে কার সাপেক্ষে, কাঁচের সাপেক্ষে কোয়ার্জের, তাহলে কাঁচ গ্লাসের সাপেক্ষে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি মিউ কিউ বাই মিউ জি, ভ্যালু পুট করো। মিউ কিউ এর ভ্যালু হচ্ছে 12/5, আর এটার ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 3/2। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে মিউ জি কিউ এখান থেকে ক্যালকুলেশন করলে উপরে চলে যাবে, তাহলে 24/15, তাহলে 24/15, এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 8/5, 8/5, 8/5, 8/5, তার মানে সেটা হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা। আচ্ছা, তারপরের পেজে যাওয়া যাক, তারপরের পেজে কি বলেছে দেখো, তারপরের পেজে যে প্রবলেমটা আছে সেটাতে কি বলছে দেখো, সেটাকে আমি এদিকে করে নিই। হুম, তাহলে দেখো এখানে কি বলছে, এত বাইনারি সংখ্যার সমতুল্য সংখ্যাটি হলো, এত বাইনারি সংখ্যার সমতুল্য সংখ্যা যদি বলি তাহলে সেটার ক্ষেত্রে তোমরা জানো এটা বের করতে পারবেই। এটা হচ্ছে যেটা আছে, এটাকে তো এভাবে করতে হয়, কোথায় গেল, হ্যাঁ, এখানে হচ্ছে আমার 1.01, এটাকে আমরা করছি কিসে, বাইনারিতে আছে, এটাকে ডেসিমেলে করতে হবে, তাহলে এটা হচ্ছে 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻0 প্লাস 0 × 2⁻1 প্লাস 1 × 2⁻2। তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 2 প্লাস 1 প্লাস 1/4, দ্যাট ইজ পেয়ে যাচ্ছি 3.25। তাহলে 3.25 মানে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 3.25, দ্যাট ইজ আমার অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। আচ্ছা, এবার এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এটা খুব কনসেপচুয়াল অঙ্ক, এটা তো তোমাদের ক্লাসে আমি অনেকবারই করিয়েছিলাম। এনে বলি দেখো যে লেন্সটা রেটা যেটা যাচ্ছে সে রেটা সোজা যাচ্ছিল, উম, রেটা এই সোজা যাচ্ছিল, বাইরে গিয়ে মানে বেঁকে গেছে, তার মানে লেন্সটা দেখতে পাচ্ছ ছবিতে উত্তর লেন্স আছে কিন্তু রেটা যেহেতু বেঁকে যাচ্ছে তার মানে অবতল লেন্সের মতো কাজ করছে। তার মানে বলেছিলাম যে কোনো লেন্স, উত্তর লেন্স যদি অবতল লেন্সের মতো কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, তার বাইরের যে উপাদান থাকবে তার প্রতিসরাঙ্ক বেশি হবে, তাহলে n2 গ্রেটার দেন n1 হবে, তাহলে n2 গ্রেটার দেন n1। অপশন দেখো, n2 গ্রেটার দেন n1 কোথায় আছে অপশন, n2 গ্রেটার দেন n1, তার মানে হচ্ছে বি নম্বরটা। আচ্ছা, এটা হয়ে গেল আমার। তারপরে হচ্ছে 7 নম্বর পেজ, এখানে কি বলছে দেখো, হুম, এখানে যেটা বলছে একটি কোণা ভি, একটি কোণার বেগ ভি সমীকরণ হলো এটা, এটা বলে দিচ্ছে বেগের সমীকরণ ভি0 এত এবং এ হচ্ছে ধ্রুবক এবং টি হলো সময়, যদি টি ইজিক্যাল টু জিরোতে কোণাটি স্থির অবস্থা আর এক্স ইজিক্যাল টু জিরো হয় তবে একক সময় পরে কোণাটির সরণ কত হবে সেটা বের করতে বলছে। টিতে কোণাটির অবস্থান কত ছিল, x0 তে ছিল, খুব ভালো কথা, তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে ভি যে বলেছে, তাহলে আমার যে dx/dt ইজিক্যাল টু হচ্ছে v0 প্লাস জিটি প্লাস at², তাহলে dx ইজিক্যাল টু পাচ্ছি v0 প্লাস জিটি প্লাস at² ইন্টু ডিটি। চলো ইন্টিগ্রেশন করো, বলেছে টি ইজিক্যাল টু যখন জিরো তখন কোণাটা ছিল, এক্স ইজিক্যাল টু কত ছিল, জিরোতে ছিল, যখন কোণাটা কোথায় গেছে,
টি ইজিক্যাল টু 1 এ চাইছে, তখন কোনোটার সরণ কত হবে এক্স, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এটা এক্স পেয়েছি, ইজিক্যাল টু হচ্ছে ভি জিরো টি প্লাস জি টি স্কোয়ার বাই টু প্লাস এ টি কিউব বাই থ্রি, লিমিট হচ্ছে 0 to 1। ক্যালকুলেশন করো, তাহলে হবে হচ্ছে আমরা ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এ বাই থ্রি মাইনাস, এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কোনটা, ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এ বাই থ্রি, তার মানে এটার আমরা অপশন হচ্ছে জি বাই টু এ বাই থ্রি, তার মানে হচ্ছে বি নম্বরটা। আচ্ছা, তারপরে হচ্ছে 23 যে প্রবলেমটা আছে সেটা দেখো কি বলেছে। 60 কেজি ওজনের এক ব্যক্তি লিফটের ভিতর একটি স্প্রিং তুলার উপর দাঁড়িয়ে আছে। লিফটটি যদি অবাধে নিচে পড়তে থাকে তাহলে স্প্রিং এর পার্ট কত হবে? স্প্রিং এর পার্ট বলেছিলাম লম্ব প্রতিক্রিয়া যেটা হয় সেটা হবে স্প্রিং এর পার্ট, তাহলে এক্ষেত্রে আমার হয়ে যাবে এফ ড্যাশ ইজিক্যাল টু জি ড্যাশ ইন্টু এম। এবার এখানে যেহেতু তার ক্ষেত্রে আম, ইয়ে নেই, জি ড্যাশের ভ্যালু আছে জি মাইনাস জি ইন্টু এম বলতে পারি। এটা ভ্যালু যদি জিরো, তাহলে এটা স্প্রিং এর পার্ট হয়ে যাবে জিরো। অবাধে পতনশীল কোনো বস্তুর ওয়েট কত হয়ে যায়? জিরো হয়ে যায়। এটা তোমরা অলরেডি জানো, তাহলে যারা জানো তারা মুখে মুখে করে নিতে হবে, ক্যালকুলেশনের দরকার নেই। যারা জানো না তাদের জন্য করালাম। আচ্ছা, 24 নম্বরটা কি বলেছে দেখো। 24 যে প্রবলেমটা বলেছে, প্রবলেমটা খুব সোজা প্রবলেম দিয়েছে। আহ, যেটা বলেছে যে এত নিউটন বল একটি কণার উপর ক্রিয়া করে কণাটি এত বেগ উৎপন্ন করে, সেক্ষেত্রে ওই সময় প্রযুক্ত ক্ষমতা কত হবে? তাহলে এর থেকে তো সোজা অঙ্ক হয় না। তাহলে আমরা ক্ষমতা ইজিক্যাল টু জানি, পাওয়ার পি ইজিক্যাল টু জানি আমরা এফ ডট ভি। তাহলে এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা, বলের ভ্যালু পেয়ে যাচ্ছি 60 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ ডট, কি আছে ভি এর কত বলেছে 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ক্যালকুলেশন করো, তাহলে 260 তার মানে হচ্ছে 120 প্লাস, সরি না প্লাস তো হবে না, মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে 15 প্লাস মাইনাস তাহলে হচ্ছে 60, তারপরে হচ্ছে মাইনাস 15, এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 120 মাইনাস 175, তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাচ্ছি 5, তাহলে হচ্ছে এটা 7 8, তাহলে পরে হচ্ছে আমরা 4, 4 এটা 1 হয়েছে, তার মানে 45, তার মানে 45 মানে আমার হয়েছে আনসার ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে দেখো 25টা, এটা খুব তো আমি করিয়েছি, যারা আমার ক্লাস করেছো তারা সরাসরি এটা করতে পারবে। কি বলেছে দেখো, আয়তন নির্ণয়ের জন্য একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি হলে আয়তন পরিমাপে ত্রুটি কত? তাহলে ভি, এটা যারা জানো তাদের জন্য আমি করে দেখাচ্ছি, ভি ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে ডেল ভি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু 4/3 কনস্ট্যান্ট লেখার দরকার নাই, তাহলে আছে 3 ডেল আর বাই আর ইন্টু 100। আমাকে এটার ভ্যালু বলেছে 5%, তাহলে আমরা হয়ে আছি 3 ইন্টু 5, দ্যাট ইজ 15%। যারা আমরা ক্লাস করেছো তাদেরকে আমি বলেছিলাম, সরাসরি বুদ্ধি বলেছিলাম, যে যেটা পাওয়ার থাকবে, এখানে পাওয়ার কত আছে 3, তাহলে 3 সাথে যেটা পার্সেন্টেজ থাকবে সেটা মাল্টিপ্লাই করে দিবে, তাহলে সেখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি 15%। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 15%, দ্যাট ইজ 15%, তার মানে